This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports. For the last few hours, there have been repeated violations of the understanding arrived at earlier this evening between the Directors General of Military Operations of India and Pakistan. This is a breach of the understanding arrived at earlier today. The armed forces are giving an adequate and appropriate response to these violations, and we take very, very serious notice of these violations. We call upon Pakistan to take appropriate steps to address these violations and deal with the situation with seriousness and responsibility. The armed forces are maintaining a strong vigil on the situation. They have been given instructions to deal strongly with any instances of a repetition of the violations of the borders along the international border as well as the line of control. Thank you. 10ই মে 2025 বিশ্বের ইতিহাসে এক নাটকীয় মোড়। IMF এর মোটা টাকার সাহায্য পেল পাকিস্তান। আমেরিকার ভেটোর জোরে পাকিস্তান যাতে সাহায্য না পায় তীব্র বিরোধিতা ছিল ভারতের, যা ধোপে টেকেনি। তাই আলোচনা সভায় অনুপস্থিত থাকলো ভারত। দুপুরে ভারতের দাবি পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন জানায়, ভারত সায় দেয়। কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় পট পরিবর্তন হয়ে গেল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ড্রোন হামলা শুরু করে দিল ভারতের বিভিন্ন সীমান্তে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের কথায় ভারত বিশ্বাস করে ভুল পদক্ষেপ নিল। শুধু যে আমরা বোকা বনলাম তাই নয়, আমাদের ভরসায় পাকিস্তানের হাতে নিষ্পেষিত বালুচ জনগণ ও সেখানকার সশস্ত্র বিদ্রোহীরাও হতাশ। সম্পূর্ণ ঘটনা নিয়ে একটি বিশ্লেষণ দিগদর্শনের। ফোনে বিশ্লেষণ করলেন প্রাক্তন ব্রিগেডিয়ার NS মুখার্জি। হ্যাঁ, বলো। হ্যালো ব্রিগেডিয়ার মুখার্জি, দিগদর্শনে আপনার শরণাপন্ন আবার হলাম। হ্যাঁ, বলুন। আজকে 10ই মে দুপুরবেলা একটা ভালো খবর পেলাম যে পাকিস্তানের তরফ থেকে ভারতকে ফোন করা হয়েছিল সিজফায়ারের জন্য। ভারত শান্তি চায়, সুতরাং ভারত রাজি হয়ে যায়। বিকেলবেলা পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক ছিল। সূর্য অস্ত যাবার পর সন্ধ্যের পর থেকেই নাকি ভারতবর্ষের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাকিস্তান আবার ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে দিয়েছে এবং যে যে এলাকাগুলো আলোক উজ্জ্বল হয়ে উঠেছিল সেগুলো আবার ব্ল্যাক আউট হয়ে গেল। ঘটনাটা, এই নাটকীয় পরিবর্তনটা কি হলো? সিজফায়ার ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আমি তো সুজিত বলে থাকি কি কুকুরের যে ল্যাজটা সেটাকে যতই আপনি সোজা করবেন সোজা থাকবে না। আমি 2-3টা জিনিস স্পষ্ট করে বলতে চাই। আমি মনে করি আপনাদের দর্শকরা একটুখানি ওটাকে ঠিক করে বুঝতে চেষ্টা করবেন। ফার্স্টলি, যখন একটা দেশ যুদ্ধতে নেমেছে তখন ওরা 3 দিনের খালি সামগ্রী নিয়ে নামেনি। ওরা নিশ্চয়ই 30 থেকে 60 দিনের সামগ্রী ওদের কাছে আছে। আর তা দেখাও গেছে কি ওরা প্রায় 37,000 সস্তা ড্রোন চায়না থেকে ওরা কিছু বছর আগে পেয়েছিল। 1 লক্ষ অব্দি ওদের ড্রোন ছিল। আচ্ছা, এই ড্রোনস গুলো যখন ওরা ইউজ করছে তখন লো এক্সপ্লোসিভ 1 কেজি 2 কেজি এইগুলো ওরা করে এই ড্রোনস গুলো ছুটছে আমাদের দিকে। ওরা 3টে জিনিস করতে চায়। একটা, ওরা প্রোব করছে আমাদের এরিয়াল ডিফেন্স সিস্টেমস গুলো কেমনি আর কত ইফেক্টিভ। আর যেই ড্রোনস গুলো ঢুকে যাচ্ছে অনেকগুলো ওরা ক্যামেরা মাউন্টেড থাকে, যেটাতে ওরা ফুটেজ পাচ্ছে। আর সাথে সাথে আমাদের যে এডি সিস্টেমস এর যে যাকে বলে মিসাইলস গুলো তো স্কেল আপ করা যায় না প্রোডাকশনে, লিমিটেড অ্যামাউন্ট আমাদের কাছে আছে। এমন তো নেই কি অনেক আমাদের কাছে আছে আমরা 1 বছর চলিয়ে যেতে পারি। ওরা এটাকেও এক্সস্ট করে দিতে চায়। এই জন্যে
আমরা যে সবসময় মেনে চলছি না পাকিস্তান 2-3 দিনের ভেতরে একদম হেরে যাবে, আমরা ভাবছি যে কি পাকিস্তানের সৈন্যরা সবাই একদম ওদের বালুচ রেজিমেন্ট আমাদের দিকে চলে আসবে, কি সব আমরা শুনছি। এইগুলো কিন্তু এটা আমার মনে হয় দর্শকরা ওরা বুঝবে কি এগুলো তো হয় না। ওয়ার ইজ দ্য সিরিয়াস বিজনেস। আর ওরা আমাদের আনআর্ম সিভিলিয়ানসদের মানে এই ড্রোনস গুলো দিয়ে অনেক আমাদের আনআর্ম সিভিলিয়ানসদের বাড়ি ঘর দেওয়াল চওয়াল ভেঙে দিচ্ছে, অনেকরা মরেওছে, এখনো টার্গেট করে চলেছে। আর আমরা সিস্টেম্যাটিক্যালি ওদের এডি ডিফেন্সেস গুলো, ওদের রেডার সিস্টেম গুলো, ওদের রানওয়েজ, ওদের মিলিটারি টার্গেটস গুলো স্ট্রাইক করছিলাম। কারণ কি ওরা তো আমাদের দিকে কোনো টেররিস্ট টার্গেট পাচ্ছিল না, ওরা বেসিক্যালি দেখছিল যে কি কেমনি করে পেনিট্রেট করতে পারে আমাদের এডি ডিফেন্সেস। এখন ওরা একটু স্টেকসটাকে এসকেলেটরি করে ওরা মিলিটারি হেডকোয়ার্টার্স আর মিলিটারি টার্গেটস গুলোকে টার্গেট করতে শুরু করেছে। আমি বলছি কি এই যে সিজ ফায়ারটা হলো এখনো অব্দি আমরা ক্লিয়ার না। পাকিস্তান মিডিয়া ব্যাটলটা সবসময় জিতে যায়। ওরা বলবে যে কি আমরাই নাকি ট্রাম্পের কাছে মানে গেছিলাম, হাত পা জোড়ে বলেছি যে কি আমাদের এটাকে মেডিটেট করে আর সিজ ফায়ার করিয়ে দাও। ওরা টুইটও করেছে কি আমরা মেডিটেট করে মানে এটাকে সিজ ফায়ার করিয়েছি। আর তা সত্ত্বেও এখন সিজ ফায়ার ভায়োলেশন হয়ে শুরু হয়েছে। আমরা বলছি না, ওদের ডিজিএমও আমাদের ফোন করেছিল আর তারপরে ওরা বলেছিল সিজ ফায়ার করবে। কিন্তু এই সব দেখুন, পাকিস্তান ইজ এ নেশন উইচ ইজ অ্যাবসলিউটলি মানে টোটালি মানে ওকে কি আর বলবো আমি, বাংলায় আমার ঠিক শব্দটা আমি বলতে পারছি না, বিশ্বাস করা যায় না, কিছুই বিশ্বাস করা যায় না ওদের। আর এই জন্যে এই সময় যদি আমরা সিজ ফায়ার করে ফেলেছি, আর আমরা যেটা কেন করলাম আমি বুঝতে পারছি না। যখন একবার আমাদের প্রধানমন্ত্রী ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল আর্ম ফোর্সেস কে, হঠাৎ আবার এটা স্ন্যাচ করে পলিটিক্যাল ডিসপেন্সেশন আমাদের আর্ম ফোর্সেস কে কেন থামিয়ে দিল আমি বুঝতে পারলাম না। আমি আর অনেক অ্যানালিস্ট আমাদের দেশে আজকে বলছে কি আমরা কি যাকে বলে উই হ্যাভ স্ন্যাচড ডিফিট ফ্রম ভিক্টরি। আর এইটা যে আমরা কেন করতে গেলাম আমি বুঝতে পারছি না। যখন আমরা সিস্টেম্যাটিক্যালি ওদের আস্তে আস্তে এক্সস্ট করে ফেলছিলাম আর আমাদের পুরো নেশনটা একসাথে হয়ে গেছিল, পলিটিক্যাল পার্টিজ অপোজিশন সব এক জায়গায় এক প্ল্যাটফর্মে চলে এসেছিল, গ্লোবাল অ্যাটমসফিয়ার আমাদের দিকে ছিল, তখন আমরা কেন এদের যে কথা মানতে গেলাম? যখন কি একটা স্টেলমেট হয়ে আছে, কেউই বলতে পারবে না যে কি আমরা জিতলাম কি না জিতলাম। আর আমরা খালি একটা 9টা টার্গেট টেররিস্ট মেরে একটা ওদের লান্সনায়কও আমরা মারতে পারলাম না সৈন্যবাহিনী। আর আমরা বলছি যে কি আমরা ওদের মানে হাঁটু একদম ওরা বসে গেছে সব নিচে। এটা কি হলো সুজিত আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাদের দর্শকদেরও বলে থাকি, এইটা যদি সিজ ফায়ার আমরা মেনে নিয়েছি, উই হ্যাভ স্ন্যাচড ডিফিট ফ্রম ভিক্টরি। দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ টু সে। এবার আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, যেটা আপনি বললেন যে সারা বিশ্ব মোটামুটি ভারতের দিকে সমর্থন আছে, কিন্তু উল্টো সিনারিওতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ফ্রান্সের কাছ থেকে আগে পাকিস্তান অস্ত্র কিনছিল মাত্র 1%, ইউএসএ থেকে কিনেছিল 2%, এখন কিন্তু ফ্রান্স থেকে কিনছে 33%, ইউএসএ 2% থেকে বেড়ে 10% হয়েছে বটে, কিন্তু চীন এবং রাশিয়া এই দুটো মিলিয়ে পাকিস্তান আগে অস্ত্র কিনতো 36%। এখন 2020-24-এ পাকিস্তান চীন থেকেই অস্ত্র নিয়েছে, প্রায় 81% অস্ত্র চীন থেকে নিয়েছে, ফ্রান্সের কাছ থেকে চীন নিয়েছে। এখন আর দেশগুলো তো সব সওদাগর হয়ে গেছে, সুতরাং তারা তো চাইবে যে অস্ত্র বিক্রি কোথায় বেশি করা যায়, তাকে একটু মানসিক সমর্থন দেওয়া যায় কি অন্যান্য কূটনৈতিক সমর্থন দেওয়া যায়। সেই জায়গাটাও কি কাজ করছে না? পাকিস্তানের এই সিজ ফায়ারকে তারা যে অস্বীকার করলো, এই সাহস তারা পাচ্ছে কোথা থেকে? আমি একটা বড় কথা বলতে চাই, 23 কোটি লোকের একটা দেশকে আমরা ধ্বংস তো করতে পারবো না, কিন্তু আমরা নিশ্চয়ই ওদের আর্মড ফোর্সেসটাকে ট্রিপল করতে পারতাম। এটা যদি একটু এগিয়ে যেত, আর এখনো যেতে পারে, কেন কি 12 তারিখে কি নেগোসিয়েশন হবে ঠিক বলা যায় না। আমরা কি আবার সিমলা এগ্রিমেন্টের মতন সবকিছু ফিরিয়ে দেব? ওদের জল আইডব্লিউটির যে সাসপেন্ড করে রেখেছি ওটাও উঠিয়ে দেব? আমরা সবকিছুই কি আবার ফিরিয়ে দেব যেমনি হাজিপির দিয়ে দিয়েছিলাম? এগুলো তো 12 তারিখে এখন সেটেলমেন্টটা কি হবে সেটা দেখা যাবে।
তার সাথে আরেকটা আমি কথা বলতে চাই, সেটা আপনি একটু ভেবে দেখুন। ওয়েস্টার্ন পাওয়ার যারা আছে ওরা কতই আমাদের বন্ধুত্ব হোক, ফ্রান্স হোক, ইউকে হোক, এই দেশগুলো কখনো চাইবে না এশিয়াতে দুটো সুপার পাওয়ার চায়না আর ইন্ডিয়া একসাথে মানে ওঠে। ঠিক। আর ওরা যদি এটা দেখে ওর হোল ব্যালেন্স প্ল্যানেটে চেঞ্জ হয়ে যাবে, বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি। এই জন্যে ওরা কখনো চাইবে না, ওরা এমন একটা রোগ নেশনকে যে এই জায়গাটাকে আনস্টেবল করে রাখে সেটাকে জাগিয়ে রাখতে চাইবেই। ওরা পাকিস্তানে সবসময় সাপোর্ট করবেই, ওরা ইন্ডিয়াকে এগোতে দেবে না। চায়না এই জিনিসটাকে অ্যাভয়েড করে লাস্ট 30 বছরে কেমনি করে এগিয়ে গেছে সেটা আমরা সবাই দেখেছি। আর পাকিস্তান এই সময় একটা রোগ নেশন। পাকিস্তান একদম মানে যা কিছুই হোক, ওরা প্রথমেও বলেছিল আমরা ঘাস খাবো, নিউক্লিয়ার বম তৈরি করবো, করলো তো। আর ওটাতে সাপোর্ট ছিল আমেরিকার, ওটাতে সাপোর্ট ছিল চীনাদের, ওটাতে সাপোর্ট ছিল নর্থ কোরিয়ার। তাই ওরা আনস্টেবল এই লোকেশনটাকে রাখবার জন্যই ওই এখনো সাপোর্ট করে যাচ্ছে। নইলে আপনি বলুন, এই একটা ঘটনা হয়ে গেল, এত বড় ঘটনার পরে IMF তাও ওদের $2 বিলিয়ন মানে ট্রান্স ডলার ছেড়ে দিল। আর এইগুলো কি আপনি মনে করছেন যে কি ওরা মানে নিজের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইউজ করবে? ওরা নিশ্চয়ই আরো অস্ত্র শস্ত্র কিনবে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি দেখুন, আমাদের দুটো দেশ পাকিস্তান আর ইন্ডিয়া, আমরা ব্রিটিশ আমল থেকে আমাদের যে স্ট্রাকচার আর অর্গানাইজেশন, এটা কিন্তু ব্রিটিশ স্ট্রাকচারের উপরে এখনো মানে যেটা স্ট্রাকচারটা হয়ে আছে মানে টোটাল কলোনিয়াল ফ্লেভার। হ্যাঁ, না ওটা না, ব্রিটিশ স্ট্রাকচারের মতন আমাদের দুটো আর্মি ফাউন্ডেশনটা আর ডক্ট্রিনস গুলো এখনো চেঞ্জ করেনি। আমরা যতই বলি কি মডার্ন থিয়েটার মানে কমান্ড করব, নতুন ডক্ট্রিন করব, এরা আমার মনে হয় ডক্ট্রিন জিনিসটাই বুঝে না কি হচ্ছে। কেন কি এই যে স্ট্রাকচার গুলো ব্রিটিশ আমল থেকে চলে আসছে, আমাদের আইডিওলজি, আমরা একটা কনভেনশনাল ওয়ার থেকে, ফোবিয়া থেকে এখনো বেরোতে পারিনি। হাই টেকনোলজি ওয়ারে মানে কিভাবে এগোতে হবে এটা ইন্ডিয়া একটুখানি মাস্টার করতে পেরেছে। আর যখন আমাদের হাতে অ্যাডভান্টেজ ছিল সেটা আমরা একদম হারিয়ে ফেলছি। এই জন্যে এই ডক্ট্রিন আর এইসব যে বড় বড় কথা বলি আমরা, আমি এখন ভাবছি কি এই যে এত তাড়াতাড়ি আমাদের আর্ম ফোর্সেস এর 3টে চিফ আর CDS এত তাড়াতাড়ি এই মানে পলিটিক্যাল ডিসপেন্সেশনের কথাটা কেন মেনে নিল আমি বুঝতে পারছি না। এই জন্য আমার এখনো বিশ্বাস কি আপনি দেখবেন কালকে অব্দি আবার ছটাফটি লেগে যাবে। আচ্ছা আচ্ছা, IMF থেকে যে টাকাটা স্যাংশন হলো সেটা ইমিডিয়েটলি দান করে দেওয়া হবে 100 কোটি বিলিয়নের মতো। এখন এই যে টাকাটা দেওয়া হবে, এরকম তো কোনো শর্ত দেওয়া হয়নি যে এই টাকা দিয়ে তোমরা যদি অস্ত্র কেনো সেই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, যেটা এর আগে নাকি ওই F-16 বিমানের ব্যাপারে আমেরিকার শর্ত ছিল যে ভারতের ওপর প্রয়োগ করা যাবে না। এরকম তো কোনো শর্ত নেই। ওরা তো চাইবেই, ওরা পয়সা এই জন্যই দিয়েছে কি তোমরা তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো, অস্ত্র শস্ত্র কেনো আমাদের থেকে, এই জিনিসগুলো যে জন্য দিচ্ছি ওই জন্য ইউজ করো না। এটা তো ওরা চাইবেই। ওরা পরে সুদ মানে আদায় করবে পাকিস্তান থেকে, কিভাবে করবে সেটা ওদের মানে ব্যাপার আলাদা। হ্যাঁ, আলাদা। কিন্তু জিনিসটা হচ্ছে ওরা তো এনকারেজ করবে পাকিস্তানকে, এই টাকা দিলাম তাড়াতাড়ি আমাদের ফেরত দিয়ে আমাদের অস্ত্র শস্ত্র কেনো। আর এই জন্যে ফ্রান্স আমাদেরও রাফেল দেবে কালকে। আপনি মানে যতই আমাদের এগ্রিমেন্ট হোক, কালকে মানে হঠাৎ যদি আপনি দেখেন কি রাফেল বিক্রি করে দিয়েছে পাকিস্তানকে, তো তাই আপনি অবাক হওয়ার কিছু নেই। ঠিক ঠিক। তো এই যে ভারত চেষ্টা করেছিল যে IMF ঋণটা যেন না পায় পাকিস্তান, কিন্তু সেটা তো গ্রাহ্য হলোই না। প্রথম কথা, সেটা তো গ্রাহ্য হলো না। দ্বিতীয় কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তো পাকিস্তান তো এটাতে কিছুটা বলতে গেলে পরে যেটা আপনি বলছিলেন যে বিশ্বের অন্যান্য দেশগুলোর একটা সমর্থনের থাকার যে বিষয়টা, সেটাও তো অনেকটা আদায় করে নিতে পারলো আমাদের কিছু ভুল স্টেপের জন্য। একদম। আমাদের এই যে মানে আমরা হয়তো একটা সেকশন আমাদের দেশে আছে, তারা বিশ্বাস করছে দেখো আমরা ইকোনমিক্যালি এত প্রোগ্রেস করছি, আমরা একটা রিটালিয়েটরি স্টেপস নিয়ে 9টা টার্গেটকে হিট করলাম, প্রায় 100 টেররিস্টকে আমরা মেরেছি। আমাদের দেশের যে পাবলিক একটা মানে ইচ্ছে ছিল কি একটা স্ট্রাইক হওয়া উচিত, সেটা হয়েও গেল। এখন শুধু শুধু একটা যুদ্ধ করে আমরা তো একটা 23 কোটি মানে দেশের মানুষকে তো ধ্বংস করতে পারবো না, এত বড় একটা
আর্মিকেও আমরা শর্ট টাইমে করতে পারবো না। এই জন্য আমরা নিজের ইকোনমিক স্লাইড ব্যাক কেন করি, 5-10 বছর হয়তো পিছিয়ে যাব। এই জন্য হয়তো একটা সেকশন মনে করছে কি এটা ভালোই হলো, চলো আমরা একবার ওদের শিখিয়েও দিলাম কি। আর এখন আমরা বলে চলেছি কি যখন যদি কোনো টেররিস্ট অ্যাকশন হয় তাহলে আমরা মনে করবো এটা যেন একটা ওয়ার। আমি কিন্তু একটা জিনিস আপনাদের দর্শককে বলছি সুজিত, কালকে ধরে নাও মানে জেএনকে তে হয়তো লোকাল টেররিস্ট যারা স্লিপার সেলস, ওদের ভেতরেই 3-4 জন তাদের উস্কানি দিয়ে যদি পাকিস্তান বলে কি একটা টেররিস্ট অ্যাক্ট করো, আর ওরা আবার 15-20 জনকে যদি অ্যাডবুশ করে মেরে ফেলে আর নিজেও মরে যায়, ঠিক আছে, কিন্তু তাইলে কি আপনি আবার ওদের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাবে না? দুনিয়াকে বলবে না এটা পাকিস্তান করেছে, আর ওরা লোকেরা মানবে? পাকিস্তান বলতে আমরা জানি না কে বাবা এটা কেরা, ওরা লোকাল, এটা খুব মেরেছে সব পাকিস্তানি। কিন্তু আমি সবসময় বলে থাকি এদের হাতে চাইনিজ গ্রেনেড, এদের হাতে AK-47, এদের হাতে MI4 রাইফেল, এইগুলো কি বাজারে পাওয়া যায়, সবজির দোকানে পাওয়া যায় কি? এগুলো কোথা থেকে আসলো? এগুলো তো ইন্ডিয়ান আর্মি BSF তো দেয়নি। তার মানে দায়িত্ব তো নিতেই হবে পাকিস্তানকে, কিন্তু এটা ওয়ার্ল্ড বুঝেও বুঝতে চায় না। আর আমি দেখছি কি এই যত ওয়েস্টার্ন পাওয়াররা আছে এরা কিন্তু এত নাক গলায়নি যখন ইসরায়েল যখন প্যালেস্টাইনের উপরে ঝাঁপিয়েছিল, কিন্তু এখানে সবাই ছটফট করতে শুরু করলো, সবাই একদম পাকিস্তানের সাথে লেগে গেল কি না না এত ঝগড়া করো না, ও নিউক্লিয়ার নেশন, কালকে বোমা ফেলে দেবে, এই করে দেবে, ওই করে দেবে। মানে আমি একটা জিনিস বুঝতে চেষ্টা করছি না, ওয়াই আর দে গ্যাংিং আপ অল দ্য টাইম अगेंस्ट ইন্ডিয়া? ওরা কি ভয় পাচ্ছে কি আমরাও চাইনার মতন এগিয়ে যাব, তাহলে এশিয়া পাওয়ার হাউস হয়ে যাবে, বাকি প্ল্যানেটে সবাই মানে ওয়েস্টার্ন পাওয়াররা একদম সেকেন্ড ক্লাস মানে কান্ট্রিজ হয়ে যাবে? সেটা ওরা চায় না। আচ্ছা, আরেকটা ব্যাপার, মানুষ এখন একটা তুল্যমূল্য বিচার করছে যে যে আমেরিকার নিক্সন প্রেসিডেন্ট, তিনি ইন্দিরা গান্ধীকে এবং ভারতীয় মহিলাদের বলেছিলেন জঘন্য, ঘৃণ্য, এইসব বলার পর ৭১-এর ওয়ারেতে ৭ম নৌবহর পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সমর্থনে। সেই সময় ইন্দিরা গান্ধী কিন্তু একটু ভয় পাননি, তিনি কিন্তু বলেছেন যে যতই ৭ম নৌবহর পাঠাও, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাই করব। সুতরাং আমেরিকার কথা শোনেনি, রাশিয়ার সমর্থন পেয়েছিল অবশ্য। তারপরে ইন্দিরা গান্ধী এরকম একটা দুঃসাহসিক স্টেপ নিয়েছিলেন। সে সময় তো নিক্সন পরিষ্কারই বলেছিলেন ইন্দিরাজিকে যে তিনি জঘন্য মহিলা। আজকে তো আমরা জেনেছি যে ট্রাম্প হচ্ছেন মোদির খুব বন্ধু, সুতরাং ভারতেরও বন্ধু। তো সেক্ষেত্রে ট্রাম্প মোদির জন্য কি করলেন? আমি সবাইকে বলতে চাই কি দেখুন, ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা আমাদের দিকে মানে এত ঘৃণা এই জন্য করতো কেন কি আমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছিলাম রাশিয়ার সাথে, আর রাশিয়াকে আর ওদের কমিউনিস্ট কান্ট্রিকে আমেরিকা একদমই আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে একদমই টলারেট করতে পারতো না। আর ওরা ভেবে পাচ্ছিল না কেন ইন্ডিয়া ওদের দিকে সবসময় হয়ে যাচ্ছে, সাপোর্ট করছে। এই জন্যে তাহলে তো এটা তো তাহলে বলবো জওহরলাল নেহরু বলুন আর ইন্দিরা গান্ধী বলুন, এটা তো বলবো তাদের দূরদর্শিতা। তারা আমেরিকা না রাশিয়ার মধ্যে থেকে তারা তখন রাশিয়াকে বেছে নিয়েছিল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওই যে প্রথমে কংগ্রেস ডিসপেন্সেশন গুলো ছিল ওরা টোটালি প্রো রাশিয়ান অ্যান্টি আমেরিকান ছিল। আপনার মনে নাই ওই যুগে যদি এখানে একটা মিছিলও হতো ভিয়েতনামের এগেনস্টে, তো তাইলেই তো ইন্দিরা গান্ধী বলতো এটা ইউএস করেছে, CIA করেছে। তো এই সময় দুটোর অ্যানিমাসিটি সাংঘাতিক ছিল। এখানকার যে কমিউনিস্ট পার্টি ভূপেশ গুপ্ত ইত্যাদি যারা ছিলেন ডাঙ্গে, এদের সঙ্গে তো তখন ওই কংগ্রেসের একটা ভালো রিলেশন থাকার জন্য আমার মনে হয় রাশিয়ার সঙ্গে সম্পর্কটা আরো বেশি মসৃণ হয়ে গিয়েছিল। ইয়েস, বেঙ্গলের যে বামফ্রন্ট অনেক সাপোর্ট করেছে। তখন আমাদের রিলেশনশিপটা রাশিয়ার সাথে যে ডেভেলপ হয়েছে তার ভেতরে খুব বড় হাত কিন্তু এখানের যে টাওয়ারিং পার্সোনালিটি যে বামফ্রন্টের এখানে ছিল। আর সেটা কি ওরা চেষ্টা করেছে চায়নার সাথে করবার জন্য, কিন্তু এই 62 পরে সেটা হতে পারেনি। আর তাতে বেশি বামফ্রন্টরা এগোতেও পারেনি, কারণ কি একটা ন্যাশনাল ওপিনিয়ন এগেন্স্টে চলে গেছিল। আর নেহরুও তখন বুঝতে পেরেছিল কি চীনারা যা করেছে সেটা একদম মানে ওকে তো ওর পলিটিক্যাল ক্যারিয়ারটা তো নষ্ট করে দিল। কিন্তু এখন দেখুন, এখন আমেরিকা ওই জায়গায় পৌঁছে গেছে যখন চায়না এভরিওয়্যার ওদের ইকোনমিক্যালি ফেলে দিচ্ছে পিছনে।
বলা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে কি অর্থনীতি কি সামরিক শক্তিতে আমেরিকার মানে বরাবর হয়ে যাবে চীন। এই জন্যেই এখনের যে প্রেসিডেন্ট তার নাম কিন্তু ট্রাম্প, কিন্তু হচ্ছে ও বিজনেসম্যান, ও মোদির বন্ধু টন্ধু কিছুই না। Correct. ও মানে এখন দেখছে কোনখানে নিজের অস্ত্র শস্ত্র বিক্রি করতে পারবে। এই এরিয়াটাকে আনস্টেবল রাখলে তাইলে ইন্ডিয়া সবসময় একটা বড় ইকোনমিক মার্কেট থাকবে। ইন্ডিয়াকে ভয় দেখিয়ে রাখো, চীনারা নইলে আর পাকিস্তানিরা তোমাকে একদম ঘিরে চলেছে। আর আমরা মধ্যখানে দেখুন রাশিয়াও আমাদের সাথে একটুখানি রেগে গেছিল, কেন কি আমরা আস্তে আস্তে একদম, গিয়ে যখন একদম। আমেরিকার কোলে বসতে চেষ্টা করলাম, রাশিয়ারা বুঝিয়ে দিল। আজকেও দেখুন রাশিয়া এখন বলেছে কি আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে আছি, ওরা চীনার কথা শুনেনি। আমাদের রিয়েল ফ্রেন্ডস কে আমাদের বুঝতে হবে। আর এই যে নিউট্রাল আর আমরা সবসময় যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করব, এটা চলবে না। আমাদের কিন্তু সবাইকে ক্লিয়ারলি বলতে হবে কি এই সময় যুদ্ধ যাওয়ার সময় যদি যুদ্ধ এখনো লাগে, সুজিত বাবু আপনার দর্শকদের বলি, আমরাও এই বুশের মতন বলবো কি উই ওয়ান্ট টু নাও নো হু আর রিয়েল ফ্রেন্ডস আর। ঠিক ঠিক। এবং এটাও স্ট্যাটিস্টিক্স যা বলছে হিসেব, সেটা হচ্ছে যে রাশিয়া থেকে যা অস্ত্র ভারত আগে কিনতো সেখান থেকে সরে এসে এখন প্রায় 75% অস্ত্র তো কিনছে আমেরিকার কাছ থেকে, রাশিয়া থেকে সরে এসছে ভারত। এখন তো আমেরিকা প্রেসার দিচ্ছে আরো কেন, এখন বলছে $120 বিলিয়ন থেকে $500 বিলিয়ন অব্দি ট্রেড হওয়া উচিত। আর আমাদের প্রেসার করছে এইটা কেন ওটা কেন। কিন্তু আমাদের একটা জিনিস ভালো হয়েছে, আর সবাই এটা খুব একটা মজা করে বলছে কি আমাদের যে ইন্ডিজিনাস এডি সিস্টেমস গুলো, পৃথিবী হোক আকাশ হোক যাই কিছু হোক, তাতে 60 to 70% ইন্ডিজিনাস আমরা যে তৈরি করেছি ডিআরডিও থেকে। তাইলে এখন কি চীনারা আর পাকিস্তানিরাও আমাদের থেকে কিনবে কি? এই বলে চলেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে এই আত্মনির্ভর যে প্রোগ্রামটা, এখন কিন্তু আমাদের এডি সিস্টেমস গুলো সবাই দেখলো, আমাদের রেডার সিস্টেমস গুলো এই গ্লোবালি কিন্তু সবাই ফলো করছে। এখন কিন্তু আমাদের ট্রেড বাড়বে, কিন্তু আমাদের তো অবজেক্টিভ এটা ছিল না কি আমাদের এডি সিস্টেমস গুলো আমরা বিক্রি করবার জন্য এই যুদ্ধতে ঢুকলাম। আমাদের ইচ্ছে আছে, 3টে অবজেক্টিভ আমাদের ছিল। একটা হচ্ছে কি পিওকে তে আমরা অ্যাটাক করে যতটা এলওসিটাকে চেঞ্জ করতে পারি করি। সেকেন্ড হচ্ছে আমরা যতটা আঘাত দিতে পারি আর ট্রিপল করতে পারি এদের মিলিটারি মেশিনটাকে, সেটা করব। আর বাকি জায়গায় আইবিতে যেখানে আমরা অপরচুনিটি পাবো একটু ঢুকে ওদের ল্যান্ড গুলো গ্র্যাব করে আমরা বসে যাব। এটা আমাদের অবজেক্টিভ ছিল, এই 3টে চিফ বলেছিল। কিন্তু হঠাৎ যে এই সিজ ফায়ার করে এটা হাতের থেকে স্লিপ করে যাচ্ছে, আবার একটা গোল্ডেন অপরচুনিটি এই পাগল দেশটা আমাদের দিচ্ছে সিজ ফায়ার ভায়োলেট করে। আমি কিন্তু মানে আপনারা হয়তো বলবেন যে কি এই ব্রিগেডিয়ারের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি একটা কথা বলে থাকি, আমি চাই কি যুদ্ধটা একটু এগিয়ে যাক, সিজ ফায়ার ভায়োলেশনটা এটা আমরা দেখে আবার সিজ ফায়ারটাকে না মানি। আচ্ছা, এই যে সিজ ফায়ার যেটা আমরা বলছি যে অস্ত্রবিরতি এই চুক্তিটা লঙ্ঘন করলো পাকিস্তান, তাই লঙ্ঘন করায় তার উপর কি এমন শাস্তি বা তার উপর কি চাপ থাকতে পারে? আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। চাপটা একটাই হতে পারে কি ইউএস যদি মেডিটেট করে থাকে, আমরা এখন পুরো রাত্রির অব্দি হয়তো টেলিফোন কল চলবে, জয়শঙ্কর আর মোদী সব কথা বলবে, ওরা বলবে এটা কি হলো। আর তারপরে পাকিস্তানকে নিশ্চয়ই ওরা জিজ্ঞেস করবে কি এটা কি তোমরা চাও, তাহলে আমরা এখন সরে যাই, এখন যুদ্ধ তোমরা করো। এখন দেখি পাকিস্তান কি আনসার করে। সকাল অব্দি আপনারা তো ফার্স্ট মিডিয়াতে জানতে পারবেন, আর সকালের যে দুপুরের যে মিলিটারি ব্রিফিংটা হবে তাতেই অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি সিজ ফায়ারটাকে আবার এই ছোট মোটো সিজ ফায়ার ভায়োলেশনের পরেও যদি হোল্ড করে, তাহলে 12 তারিখে যে নেগোসিয়েশন হবে তাতে কিন্তু 3-4টা জিনিস খুব ডিসকাস হবে। একটা হচ্ছে আমরা যদি আইডব্লিউটি যেটা হেল্ড ইন এবেন্স করেছি ওটা যদি আমরা এখন সাসপেন্ড থেকে সরিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা হেরে গেলাম। সেকেন্ড, আমরা যদি এই যে টেররিস্ট অ্যাকশন যদি স্লিপার সেলস দিয়েও লোকালও হয়, এটা যদি আমরা ওদের বলেছি কি ইট উইল বি টেকেন অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার আর আমরা রিটালিয়েট করব, সেটা যদি ভালো করে ওদের বুঝিয়ে দিই, এই দুটো যদি আমরা করতে পারি আর ইমপ্লিমেন্টও পরে করি, তাহলে আমি ভাববো কি ইয়েস উই হ্যাভ অ্যাচিভড সামথিং। আর এদিকে যদি অর্থনীতির কথা বলি তাহলে তো দেখা যাচ্ছে
আজকে কিন্তু ডলারের তুলনায় টাকার দাম অনেক নেমে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন, হুম। অনেক নেমে গেছে। হুম। তা এটাও তো কতগুলো রিয়াকশনের ফলশ্রুতি বলা যেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, যখন যুদ্ধের এইসব আনস্টেবিলিটি হবে ওখানে তো এই তো মার্কেটের এফেক্ট হবেই। হুম। এখন দেখুন, আমাদের এতগুলো এয়ারফিল্ড এখন কাজ করছে না, আমাদের কমার্শিয়াল এয়ারলাইন্স গুলো সব মানে ওখানে অপারেট করতে পারছে না, কি একটা হিউজ লসেস তো হয়। সেটা ওরা মানছে না, কিন্তু ওরা নিজের কমার্শিয়াল এয়ারলাইন্স গুলো ওয়ার জোনে ঢুকিয়ে রেখেছে, আর তাদের শিল্ড বানিয়ে ওরা কিন্তু ড্রোন চালিয়ে যাচ্ছে। কালকে যদি আমাদের একটা ড্রোন রেডারে ধরে হঠাৎ ওদের একটা কমার্শিয়াল এয়ারলাইনে 300 জন পাকিস্তানি একদম, মারা যায়, একদম, একদম, তখন একটা একদম। হোহাকার মাচাবে ওরা পুরো দেশে। একদম একদম। তার মানে মানে সাধারণ মানুষকে বলির পাঠা করে রাষ্ট্রের নিজস্ব স্বার্থ পূরণের কথা চেষ্টা করছে, মানে বলি হচ্ছে সাধারণ মানুষ। একদম কিছু এসে যায় না সাহেব। একটা জিনিস মনে রাখবেন, 30,000 রেজিস্টার্ড মাদ্রাসাজ আছে পাকিস্তানে। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যালি বলে থাকি, যদি একটা করে ছেলে, যে 17-18 বছরের 20 বছরের একটা করে ছেলে একটা মাদ্রাসা থেকে র্যাডিক্যালাইজ করে বছরে ওরা বের করতে পারে, তো 30,000 শয়তান টেররিস্ট ওরা তৈরি করতে পারে। তার ভিতর থেকে যদি 100টাও ঢুকিয়ে দিতে পারে, মানে জেএনকেতে আর অন্য জায়গায়, আর এখন নেপালের দিক থেকে আসবে, বাংলাদেশের দিক থেকে আসবে, এখন আর ওই ফেন্স ক্রস করে এলওসি থেকে পেনিট্রেশন করে আসবে না, ওরা নেপাল থেকে ওপেন বর্ডার থেকে আসবে, ওরা বাংলাদেশ যাবে, ওখান থেকে ঢুকবে, আর এখানে আশ্রয় পাবে ওরা মুর্শিদাবাদে আর অন্য জায়গায়, আর তারপরে ওখানে এখান থেকে ন্যাভিগেট করে ওরা জেএনকেতে যাবে, অন্য জায়গায় যাবে, বম ব্লাস্ট করবে, ট্রেন ওড়াবে। আর তখন আমরা কি করব? এই জন্য এই একটা অপরচুনিটি ছিল, যেখানে আমরা একটা পাকিস্তানকে এমন একটা শিক্ষা দিতাম কি ভাই, কোন জায়গায় কিছু হলে আমরা এটা মানবই কি তোমরা করেছো। আর এটাই আমাদের 12 তারিখে বোঝাতে হবে। এখন দেখো কি করা হয় এই প্রেজেন্ট ডিসপেনসেশন। আমি মনে করেছিলাম, এখনো বিশ্বাস করছি কি এরা এত তাড়াতাড়ি মানে সবকিছু পাকিস্তান যা মানে হ্যাঁ না করবে আমরা মেনে নেব। আমার মনে হয় না এত তাড়াতাড়ি এরা মেনে নেবে। তাহলে সিজ ফায়ার এ কথাটার গুরুত্ব কত, ওজন কত থাকছে তাহলে? এইটা ভেরি ফ্রেজাইল, যদি আমি একটা ইংরেজি এক্সপ্রেশন ইউজ করি, ভেরি ভেরি ফ্রেজাইল। এটা একটা টেম্পোরারি হল্ট হলো, কি 12 তারিখে কি হবে কি না হবে এইটা উইদিন হাফ অ্যান আওয়ার ভায়োলেট করে আবার যুদ্ধ রিজিউম করতে পারি আমরা। আর আমরা এখন একটা গার্ড তো লোয়ার করিনি, সবকিছু আমাদের ডিপ্লয়মেন্ট পুরো হয়ে আছে, আমরা এগিয়ে যাচ্ছি, ওরাও করে যাচ্ছে। আর বোথ নেশনস হ্যাভ নাও রিয়েলাইজ, এখন কে ব্লিঙ্ক প্রথম করে সেটা দেখা যাবে। আমার মনে হয় পাকিস্তান প্রথমে ওদেরই হ্যাঁ করতে হবে, আমার বিশ্বাস এটা। কিন্তু লাইক আই সেড, কুকুরের ল্যাজটাকে কতই আপনি চেষ্টা করবেন, কি জানি ওদের ওই রোগ নেশন মেন্টালিটিটা যতক্ষণ ওদের জেনারেলদের আপনারা শেষ না করবেন, এই যে টেররিস্ট মরছে না মরছে ওদের কিছু এসে যায় না, ওদের দেশের লোকেরাও মরছে, ওদের এত রেডিকুলাইজ করে রেখেছে, ওরা ঘেটোয়াইজেশনে বিশ্বাস করে। এই জন্যে আপনি যতক্ষণ ওদের আর্মিকে, নেভি আর এয়ারফোর্স ছেড়ে দিন, আর্মিকে যতক্ষণ ধ্বংস না করবেন, অ্যাটলিস্ট পার্শিয়ালি ওদের জেনারেলদের বডিগুলো টার্গেট করে না মারবে, ততক্ষণ কিছু হবে না। আরেকটা কথা বলি ব্রিগেডিয়ার মুখার্জি, সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটা আমি খুব মানে নভিসের মতন কথাটা বলছি। আচ্ছা, এরকম কি একটা হতে পারে যে পাক আর্মি, এই পাক আর্মিদের মধ্যে একটা দুটো ভাগ হয়ে গেছে, একদল সিজফায়ারটাকে চেয়েছে, তাদের পাকিস্তান রাষ্ট্রটাকে গড়ে তোলার জন্য যুদ্ধ চাইছে না, আরেক দল চাইছে যে না যুদ্ধটা হোক। সুতরাং এই অবস্থাটা জিয়ে রাখা, এটাও কি পাকিস্তান আর্মির মানে মানসিকতার মধ্যে দুটো দল বিভক্ত হয়ে তার রিয়াকশনে এই ঘটনাটা ঘটলো? হতে পারে সাহেব, হতে পারে, দের ইজ আ পসিবিলিটি। কিন্তু অ্যাজ মিলিটারি প্ল্যানার্স এইগুলো আমাদের খালি মানে কনজেকচার। পাকিস্তানে তো এটা হওয়া স্বাভাবিক, যেখানে মিলিটারিদের হাতেই সমস্ত ক্ষমতা, তাদের কথাতেই সমস্ত পদ বদল হয়ে যায়, রাষ্ট্র প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, তখন তো এই ধরনের কোনো কিছু একটা ঘটনা ঘটতেও পারে বালুচিস্তানকে মাঝখানে রেখে তাদের মধ্যে এই সংশয়। একদম একদম, আমি তো মানছি এটা হতে পারে, পসিবিলিটি আছে, কনজেকচার আছে।
আর হয়েও থাকতে পারে, কিন্তু আমি তাও বলছি অ্যাজ মিলিটারি প্ল্যানার্স এটা খালি কনজেকচারই রাখা উচিত, আমাদের এটা ফুললি বিশ্বাস করে প্ল্যানিংটা করা উচিত না। আমরা যখন নিজের প্ল্যান বানাবো তখন এটা মেনেই চলবো ওরা পুরো যুদ্ধের জন্য এক, আর ওরা ফুল মাইটের সাথে আমাদের সাথে ঝগড়া করবে, আর ওদের কাছে অ্যাটলিস্ট 30 থেকে 60 দিনের সামগ্রী আছে, আর তারও বেশি ওরা ল্যান্ড বর্ডার থেকে চায়না থেকে পেয়ে যাচ্ছে। আর যতদিন আমরা ওদের সি পোর্টস গুলো বন্ধ না করে নিচ্ছি, ঘোষণা না করছি মোবিলাইজেশন করে যুদ্ধের জন্য, আর ওরা তুর্কি থেকে, মালয়েশিয়া থেকে, ইরাক থেকে, ইরান থেকে ওরা পেয়েই থাকবে, আর ওয়েস্টার্ন পাওয়াররাও ওদের দেবে। আমি বলেছি ওদের এখানে জাগিয়ে রাখবে, ওদের ধ্বংস হতে দেবে না। ওরা চায় এই এরিয়াটা আনস্টেবল থাকুক। ইমাজিন করুন সাহেব, নিজেদেরই আমাদের সবাইকে বুঝতে হবে কি দুটো যদি মিলিটারি আর ইকোনমিক পাওয়ার হয়ে যায় এশিয়াতে নেক্সট 5 বছরে, তাহলে ওয়েস্ট তো ফিনিশ হয়ে গেল। ওরা তো আর মানে ইউ বলুন আর আমেরিকা বলুন আর ল্যাটিন আমেরিকা বলুন, কোথায় রয়ে গেল ওরা? কারণ কি মার্কেট তো 1/5 অফ দি ওয়ার্ল্ড ইজ হিয়ার। তাই তো 1.4 বিলিয়ন ইন চায়না, 1.4 বিলিয়ন ইন ইন্ডিয়া, তাই তো। আর তারপরে আশেপাশেও 23 কোটি মানে বসে আছে পাকিস্তানে, আর 19 কোটি বসে আছে এখানে বাংলাদেশে। ঠিক। এখানে পপুলেশন দেখুন আপনি, ঠিক। এখানে মার্কেট দেখুন আপনি। তাই তো যদি 1 টাকা করে খরচা করে ওয়েস্টার্ন নেশন গুলো বাঁচবে কেরম করে? তাই তো তাই তো আমরাই ওদের প্রোটিন যোগাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই জন্য ওরা সবকিছু করে থাকবে, পাকিস্তানকে ওরা ডুবতে দেবে না। কিন্তু আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এই 12 তারিখে, আমরা ওদের হাত মুচড়ে অনেক কিছু হ্যাঁ করিয়ে নিতে পারলে, তাইলে আমি বিশ্বাস করবো কি হ্যাঁ এই ছোট স্কার্মিশে বিজেপি ডিসপেন্সেশন ইয়া এনডিএ ডিসপেন্সেশন বলুন, এরা কিছু নিশ্চয়ই কিছু করে দেখিয়েছে। আপনার কাছে এবার শেষ প্রশ্ন, হাতে খুব সময় কম, সেটা হচ্ছে বালুচিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম করছে বালুচিস্তানের মানুষজন, সেখানে কি এই যে ভারতের এর অনুরোধ, পাকিস্তানের অনুরোধ মেনে নিয়ে সিজফায়ার যে যাওয়াতে আমরা যেটা একটু পিছিয়ে রইলাম, এটা তো বালুচিস্তানের বিদ্রোহ, তাদের লড়াইয়ের জন্য তো অনেকটা ক্ষতিকারক হয়েছে। আপনি একদম ইউ হ্যাভ হিট দ্য নেল অন দ্য হেড। বালুচিজ এখন আমাদের উপরে দারুণ খেপে গেছে। ওরা বললো যে কি, ওরা ভেবেছিল এই ইন্ডিয়া যুদ্ধতে আমাদের সাপোর্ট করবে, একদিকে পাকিস্তানকে এনগেজ করে রাখবে, আর আমরা যত ড্যামেজ করতে পারবো এখন এরা সিজ ফায়ার করে এই সৈন্যরা এখন ঘুরে ফিরে আমাদের এখন মা বোনদের দর্শন করবে, আমাদের হাজারে হাজারে মারবে, জেলে ঢোকাবে। এই জন্য বালুচিজরা কিন্তু সাংঘাতিক খেপে গেছে। ঠিক ঠিক, মানে তারাও বলতে পারে আমরা যেটা এমন বলছি যে পাকিস্তানকে আমাদের এখন ট্রেটার ওরাও তো ভাবছে যে ভারতকে বিশ্বাস করা যায় না। ওরা ট্রেটার বলছে সুজিত বাবু, ওরা বলছে যে কি ধোকা দিয়েছো তোমরা। ওরা তো খালি একটা লাইট মানে মেশিন গান আর হাতে একটা রাইফেল নিয়ে ঝগড়া করছিল, ওদের কাছে তো মিসাইল ছিল না, তাও ওরা যুদ্ধ করে চলেছিল। কিন্তু এই যে সিজ ফায়ার করে ওদের একটা মোমেন্টাম থেকে বন্ধ করে দিলেন, আর তারপরে ওদের সৈন্যগুলো এখন ঘুরে গিয়ে ওদের উপরে অত্যাচার করবে, এর জন্য তো ওরা ইন্ডিয়াকে রেসপন্সিবল হোল্ড করবে। তাই তো, সেটাই ভাবছিলাম সবচেয়ে। একদম ঠিক বলছেন আপনি, কালকে অব্দি দেখবেন ওদের প্রতিক্রিয়া আসবে, ওরা খেপে গেছে। তাহলে আমরা এই মুহূর্তে কি কনক্লুশন দেবো, মানে এটা এখন আমি যা মনে করছি ডাই হ্যাজ বিন কাস্ট। এই আজকে রাত্রির অব্দি হয়তো সকাল অব্দি কিছু সিজ ফায়ার ভায়োলেশন হবে, তারপরে একটা ফ্রেজাইল সিজ ফায়ার থাকবে, আর দুটো নেশনই এখন ভেবে থাকবে কি মানে 12 তারিখে কিভাবে ওদের হাতটা মোচড়াতে পারে, সেটাই আমাদের দেখতে হবে। ঠিক, তাহলে আপনার অভিজ্ঞতা এবং আপনার সুচিন্তিত যে মতামত, এটা আমাদের দিগদর্শনের গ্রাহক এবং আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে আমরা পৌঁছে দিলাম। কারণ এই মুহূর্তে মিডিয়ার নানা খবরে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে আছেন একদম। মানে তারা শুনেছে এতদিনে আমরা রাওয়ালপিন্ডি দখল করে নিতে চলেছি, করাচি আমরা একদম ধূলিসাৎ করে দিয়েছি, এরকম নানা রকম উদ্দীপনার কথা শোনানো হচ্ছিল আমাদের। এটা তো একদিক দিয়ে, এবং ভারত সরকার নাকি এখন একটা নোটিশও পাঠিয়ে দিয়েছে যে বিভিন্ন মিডিয়াতে যেভাবে সাইরেনের ব্যবহার করা হচ্ছে এরকম ভাবে সাইরেনের ব্যবহার করা যাবে না, কেননা পালে বাঘ পড়লে তখন আর মানুষ বিশ্বাস করবে না। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। মানে দেখি এখন নেক্সট 2-3 ডেজ
মানে অনেক কিছু হবে, সেগুলো আমরা অ্যানালাইজ করব। কিন্তু আমি মনে করছি তাও একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের হাতে ছিল, এখনো কিছু আমরা বাঁচিয়ে রাখতে পারি। 12 তারিখে কি হয় দেখি। ঠিক, আমরা তাহলে এই 12 তারিখ পর্যন্ত আবার অপেক্ষা করছি, তারপর আপনার কাছে আবার শরণাপন্ন হব পরিস্থিতি। নিশ্চয়ই। ওকে, নমস্কার। নমস্কার, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।